কি অবস্থা বন্ধুরা, গল্পের শুরুতে আমাদের হংকং এর একটি পাওয়ার প্ল্যান্ট দেখানো হয়, যেটা কিনা হ্যাকার তাদের শক্তিশালী সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করে নেয়। তারপর তারা সেখানে কুলার সিস্টেম বন্ধ করে দেয়, যার কারণে পাওয়ার প্ল্যান্টটি অতিরিক্ত গরম হয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের পরে সেখানকার আর্মি সহ বড় বড় কর্মকর্তা একটি মিটিং এর আয়োজন করে, যেখানে আমরা ক্যাপ্টেনকে দেখতে পারি। ক্যাপ্টেন আইটি সেক্টরে খুবই এক্সপার্ট ছিল। আর্মি কর্মকর্তারা তখন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে কিভাবে এই বিস্ফোরণটি হয়েছিল। ক্যাপ্টেন তখন তাদেরকে বলে কিছু হ্যাকার রেড নামক একটি সফটওয়্যার ব্যবহার করে পাওয়ার প্ল্যান্টটি হ্যাক করে ফেলেছে এবং তারা এই বিস্ফোরণের পিছনে জড়িত। আমাদের প্রত্যেকটা সিস্টেম এতটাই পুরনো ছিল যে হ্যাকাররা খুব সহজে পাওয়ার প্ল্যান্টটিকে অ্যাক্সেস করে ফেলেছিল। তখন আর্মি কর্মকর্তারা আবারও জিজ্ঞাসা করে যে এই হ্যাকারদের ধরা সম্ভব হবে কিনা। ক্যাপ্টেন তখন বলে আমরা যদি সেই রেড সফটওয়্যার ব্যবহার করি তাহলে খুব সহজেই হ্যাকারদের লোকেশন ট্রেস করা সম্ভব, কিন্তু এই কাজের জন্য আমাদের পাওয়ার প্ল্যানে থাকা হার্ড ডিস্ক প্রয়োজন। এই হার্ড ডিস্কের মাধ্যমে আমরা হ্যাকারদের ডিভাইসের আইপি লোকেশন পেয়ে যাব, কিন্তু এই মুহূর্তে বিস্ফোরণের কারণে পাওয়ার প্ল্যান্টটি এতটাই গরম ছিল যে সেখানে পৌঁছানো কোনোভাবে সম্ভব ছিল না। এরপর এই কাজে এফবিআই টিম তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসে। তারা ক্যাপ্টেনকে কিছু কোড মেইল করে। কোডগুলো দেখে ক্যাপ্টেন খুবই অবাক হয়ে যায়। তারপর এটি নিয়ে তার বোনের সাথে সে কথা বলতে থাকে। সে বলে এফবিআই আমাকে কিছু কোড পাঠিয়েছিল, যেগুলো ডিকোড করতে আমি বুঝতে পারলাম যারা আমাদের প্ল্যান্ট হ্যাক করেছে তাদের গ্রুপের নাম ব্ল্যাক হ্যাট, এমনকি তারা খুবই শক্তিশালী হ্যাকিং গ্রুপ। আর এই মুহূর্তে যদি আমরা তাদেরকে না থামাতে পারি তাহলে তারা পুরো পৃথিবীকে তছনছ করে ফেলবে। এই কাজের জন্য আমার এমন একজন প্রয়োজন যে কিনা সফটওয়্যারের সম্পর্কে খুবই ভালো বুঝবে, এমনকি তাকে চোখ বন্ধ করে যেন আমি বিশ্বাস করতে পারি। এই কাজে একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে। ক্যাপ্টেন তার বোনকে অনেক বোঝানোর পরে সে এই কাজে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ওদিকে হ্যাকার গ্রুপ একের পর এক হ্যাকিং চালিয়ে যাচ্ছে। তারা শেয়ার মার্কেটে উল্টাপাল্টা কাজ করা শুরু করেছে। এসব অপকর্ম দেখে ক্যাপ্টেন চিন্তায় পড়ে যায়। হঠাৎ তার নিকোলাসের কথা মনে পড়ে। তখন ক্যাপ্টেন এফবিআই এর কাছে যায় এবং বলতে থাকে এখন আমাদের নিকোলাসকে খুবই প্রয়োজন। এই কথা শুনে এফবিআই টিম পুরোই হতভম্ব হয়ে যায়, কারণ নিকোলাস নিজেই ছিল একজন বিখ্যাত হ্যাকার। সে বড় বড় ব্যাংক কোম্পানি আর তাদের দামি দামি সফটওয়্যার চুরি করে ফেলেছে। আর এই নিকোলাস এখন চুরির দায়ে কারাগারে বন্দী আছে। তাই এফবিআই ক্যাপ্টেনকে বলে নিকোলাসকে কারাগার থেকে ছাড়ানো এতটাও সহজ হবে না। ক্যাপ্টেন তখন এফবিআই কে বলে আমি যখন এমআইটি তে ছিলাম তখন আমি আর নিকোলাস একটি বই লিখেছিলাম, সেখানে নিকোলাসের ভূমিকা আমার চেয়ে দ্বিগুণ ছিল। এবার পাওয়ার প্ল্যান্টে সেই হ্যাকারগুলো এই বইটি পড়ে হ্যাকিং এর কাজ শুরু করেছে। আর এই হ্যাকারগুলোকে থামাতে তাদের চেয়েও তেজি এবং বড় একটি হ্যাকার আমাদের খুবই প্রয়োজন। এই বিষয়ের জন্য নিকোলাসের উপরে আর কেউ হতে পারে না। এরপর নিকোলাসকে কারাগার থেকে ছাড়ানো হয়। তারপর সে ওই হ্যাকারদের খুঁজতে রিসার্চ শুরু করে। এর মধ্যে সে রেড সফটওয়্যার মাধ্যমে একটি ফাইল ওপেন করে। সে সেখানকার স্টাফদের জিজ্ঞাসা করে এমন কি কেউ আছে যে কিছুদিনের মধ্যে তোমাদের এই জবটি ছেড়ে চলে গেছে। তখন সেখানে থাকা একজন জানায় হ্যাঁ একজন আছে, যে কয়দিন আগে চাকরি ছেড়ে চলে গেছে। এরপর নিকোলাস আর অফিসের কিছু স্টাফ মিলে সেই লোকের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা দেখে অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে সেই লোকটি মারা গেছে। নিকোলাস তখন ওই ব্যক্তির কম্পিউটার চেক করতে থাকে। সে দেখতে পারে লোকটি কিছুক্ষণ আগে একটি অজানা ব্যক্তির সাথে এসএমএস এর মাধ্যমে কথা বলছিল। আর এই ব্যক্তি আর কেউ নয়, এটা সেই হ্যাকার যে ব্যক্তিটি এই পাওয়ার প্ল্যান্টটি হ্যাক করেছিল। সেই হ্যাকারটি ব্ল্যাক হেড নামে পরিচিত। এরপর নিকোলাস সেই হ্যাকারকে এসএমএস করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। হ্যাকার তখন দেখা করতে রাজি হয় আর লোকেশন হিসেবে সে একটি রেস্টুরেন্ট বেছে নেয়। বন্ধুরা, নিকোলাস তো জেল থেকে ছাড়া পেয়েছিল, কিন্তু সে পুরোপুরি মুক্ত ছিল না। অর্থাৎ সে রীতিমতো পুলিশদের নজরেই ছিল। এমনকি নিকোলাস শরীরে একটি ট্র্যাকার লাগানো ছিল, যার মাধ্যমে পুলিশরা নিকোলাসের লাইভ লোকেশন দেখতে পারত। নিকোলাস এফবিআই কে শর্ত দিয়েছিল সে যদি হ্যাকারদের ধরে দিতে পারে তাহলে তাকে পুরোপুরি মুক্তি দিতে হবে। তো যাই হোক, এরপর নিকোলাস আর তার বন্ধুরা শেয়ার মার্কেটের উপর রীতিমতো নজর দিতে শুরু করে। তারা ওইসব কারেন্সির উপরে নজর দিতে থাকে যেগুলো হ্যাকাররা ডাউন করে রেখেছিল। আর এই সুযোগে যারা এইসব কারেন্সি থেকে মুনাফা অর্জন করছিল তাদের উপরে নিকোলাসের কড়া দৃষ্টি পড়ে যায়। তারপর শেয়ার মার্কেট থেকে তারা তিনজনকে টার্গেট করে ফেলে, যারা কিনা একই অ্যাকাউন্ট থেকে বারবার টাকা উত্তোলন করছিল। নিকোলাস এবার সেই ক্যাপ্টেনের বোনকে নিয়ে সেই হ্যাকারদের সাথে রেস্টুরেন্টে দেখা করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে দেখা করতে কেউ আসে না। তারপর নিকোলাস সেই রেস্টুরেন্টের কন্ট্রোল রুমে গিয়ে দেখে একটি হিডেন ক্যামেরার মাধ্যমে তাদের উপর নজর রাখা হচ্ছে। নিকোলাস এবার সেই ক্যামেরার মাধ্যমে হ্যাকারের সাথে কথা বলতে শুরু করে। হ্যাকার তখন নিকোলাসকে বলে হু আর ইউ। নিকোলাস তখন বলে আমার নাম গোস্টম্যান। এই কথা শুনে হ্যাকার খুবই রাগান্বিত হয় আর বলে খুব তাড়াতাড়ি আমি তোমাকে মেরে ফেলবো। তখন নিকোলাস বুঝতে পারে সে খুবই বিপদের মুখে আছে।
আছে। তাই সে দেরি না করে ক্যাপ্টেনের বোনকে নিয়ে সেখান থেকে চলে আসে। পথের ভিতরে কিছু গুন্ডা তাদের উপরে হামলা করে বসে। নিকোলাস এবং ক্যাপ্টেনের বোন কোন রকম সে বিপদ থেকে বেরিয়ে আসে, একটি গাড়িতে বসে পালিয়ে যেতে থাকে। তারপর সে ক্যাপ্টেনকে ফোন করে বলে রেস্টুরেন্টে দেখা করার বিষয়টি পুরো একটি ফাঁদ ছিল। ক্যাপ্টেনের বোন তখন ক্যাপ্টেনকে বলে আমাদের এখন হংকং যেতে হবে, কারণ হ্যাকার সেখানে সর্বপ্রথম হ্যাকিং শুরু করেছিল। তারপর নিকোলাস ও ক্যাপ্টেনের বোন হংকং এ চলে আসে। হংকং এ আসার পর তারা দেখতে পারে এই পাওয়ার প্ল্যান্টটি এখনো পর্যন্ত গরম, যে কারণে সেই হার্ড ডিস্ক এই রুম থেকে বের করা কোনোভাবে সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই তাদের কাছে FBI থেকে ফোন আসে। FBI তাদেরকে একটি হ্যাকারের সাথে পরিচয় করিয়ে দেয়। এই হ্যাকার কিনা সেই 3টি ব্যক্তি সম্বন্ধে আগে থেকে জানতো, যারা সেদিন শেয়ার মার্কেট থেকে সবচেয়ে বেশি টাকা উত্তোলন করেছিল। নতুন হ্যাকার তখন নিকোলাসকে বলে তাদের টাকা এখন পর্যন্ত অ্যাকাউন্টেই আছে। তারা 3জন কোনো সময় অনলাইনে কথা বলে না, তারা শুধুমাত্র সামনাসামনি কথা বলতো। নিকোলাস তখন বলে কেউ একজন আছে যে এই 3জনকে রীতিমতো ডিরেকশন দিয়ে যাচ্ছে। FBI টিম এবার নিকোলাসের সাহায্য নিয়ে সেই 3 চুরের লোকেশন ট্র্যাক করে। তখন দেখা যায় তারা 3জন আলাদা আলাদা জায়গা থেকে, কিন্তু প্রতিদিনই তারা একই লোকেশনে দেখা করে। আর তখন একজন নতুন ক্যারেক্টার আবিষ্কার হয় যার নাম ইলিয়াস। ওই 3জন ব্যক্তি যেদিন দেখা করে ঠিক একই জায়গায় ইলিয়াসও উপস্থিত থাকে। এরপর নিকোলাসও সেই স্থানে যায়, যেখানে গিয়ে সে আশেপাশের পুরো সিস্টেমকে হ্যাক করে নেয়, এমনকি হ্যাকারদের উদ্দেশ্যে একটি মেসেজ পাঠিয়ে দেয়। কিন্তু হ্যাকার গ্রুপ এতটাই চালাক ছিল যে তারা যখন সেই জায়গাতে দেখা করতে আসতো তাদের নিরাপত্তার জন্য সেখানকার পুরো নেটওয়ার্ককে ডাউন করে দিত, যার কারণে নিকোলাস কোনো উপায় না পেয়ে ব্লুটুথের মাধ্যমে তাদেরকে একটি মেসেজ পাঠিয়ে দেয়। তারপর হ্যাকাররা তাদের কোড ওয়ার্ড ব্যবহারের মাধ্যমে রিপ্লাই দেয়। তখন নিকোলাস FBI কে বলে এই কোডকে ডিকোড করতে অনেক সময় লেগে যাবে। ওইদিকে হ্যাকার গ্রুপ তাদের অ্যাকাউন্টে সব টাকা একটি ক্যাসিনোতে চালান করে দেয়, যা দেখে FBI এবং নিকোলাস বুঝতে পারে যে হ্যাকার গ্রুপ তাদের সম্পর্কে খুব ভালোভাবে জেনে গেছে, যার কারণে FBI গ্রুপ এবং নিকোলাস পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। তারা বুঝতে পারে হ্যাকারদের ধরতে হলে শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে, আর সেটি হলো ইলিয়াস। যার কারণে FBI রীতিমতো ইলিয়াসকে খুঁজতে শুরু করে, কিন্তু ইলিয়াস তার গোপন এজেন্টের মাধ্যমে জানতে পারে সে এখন বিপদের মধ্যে আছে। তাই উপায় না পেয়ে তার সহকর্মীদের মাধ্যমে FBI এর উপর রীতিমতো হামলা করে বসে। আর এর ফাঁকে ইলিয়াস সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিক থেকে খবর আসে পাওয়ার প্ল্যান্টটি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তাই নিকোলাস দেরি না করে খুবই দ্রুত সেখানে উপস্থিত হয় হার্ড ডিস্কটি সংগ্রহ করার জন্য, কারণ এই হার্ড ডিস্কের মাধ্যমে হ্যাকারদের ধরা সহজ হয়ে আসবে। নিকোলাস খুব তাড়াহুড়ার সাথে সেই পাওয়ার প্ল্যান্টে পৌঁছে যায়। এরপর নিকোলাস হার্ড ডিস্কটি নিয়ে ঠিক যখনই কম্পিউটারের সাথে কানেক্ট করে ফেলে তখনই সে দেখতে পারে পাওয়ার প্ল্যান্টের অতিরিক্ত রেডিয়েশনের জন্য পুরো হার্ড ডিস্কটির অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, যার কারণে সেখান থেকে কোনো তথ্য সে বের করতে পারছিল না। এই তথ্যের জন্য তাদের আশার আলো অনেকটাই নিভে যায়। এই সময় নিকোলাস বলে এই হার্ড ডিস্কটি রিকভার করা সম্ভব, তবে এর জন্য তাদের ব্ল্যাক উইডো সফটওয়্যার ব্যবহার করতে হবে। কিন্তু FBI তাকে এই সফটওয়্যার ব্যবহার করার জন্য কোনো রকমের পারমিশন দিচ্ছিল না, কারণ চাইনার এই কেসে আমেরিকা তাদের সফটওয়্যার কোনোভাবে ব্যবহার করতে দিবে না। নিকোলাস তখন FBI কে বলে আমি ব্ল্যাক উইডো সফটওয়্যার হ্যাক করে এই ডাটা রিকভার করতে পারবো, কিন্তু এই কাজ খুব বিপজ্জনক। তখন সেখানকার অফিসার তাকে বলে এই কাজ করলে তোমাকে সারা জীবনের জন্য জেলে কাটাতে হবে। কিন্তু নিকোলাস তাদের কথা না মেনে এই রিস্ক নিতে সামনের দিকে এগিয়ে যায়। তারপর নিকোলাস সবাইকে সেই রুম থেকে বের করে দেয়, তার কাজ চালিয়ে যায়। কিন্তু ক্যাপ্টেনের বোন তার সাথে থেকে যায়, কারণ এতদিনে ক্যাপ্টেনের বোন রীতিমতো তার প্রেমে পড়ে গেছে। এরপর নিকোলাস ন্যাশনাল এজেন্সি সেই সফটওয়্যার হ্যাক করতে শুরু করে। একটু পরে সে পুরো হার্ড ডিস্ক রিকভার করে ফেলে, আর সেখানে থাকা ডাটাগুলো দেখে সে বুঝতে পারে এই হ্যাকারগুলো খুবই চালাক। হ্যাকার গ্রুপ এমনভাবে এই সিস্টেমকে হ্যাক করে রেখেছিল কোনোভাবে এখানে কোনো প্রোগ্রামই চালানো যাচ্ছিল না। এই পুরো সিস্টেমটির সার্ভার জাকার্তা নামক স্থানে অবস্থিত। এতক্ষণে আমেরিকান গভর্নমেন্ট বুঝতে পারে নিকোলাস তাদের ব্ল্যাক উইডো সফটওয়্যার হ্যাক করে ফেলেছে। তাই FBI এর কাছে অর্ডার আসে নিকোলাসকে খুব দ্রুত বন্দী করে ফেলতে। এই কথা যখনই ক্যাপ্টেন শুনতে পায় তখন সে তার বোনকে বলে তুমি নিকোলাসকে নিয়ে তাড়াতাড়ি দূরে কোথাও পালিয়ে যাও, যার কারণে নিকোলাস ক্যাপ্টেনের বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটু পরে সেখানে মার্শাল চলে আসে, যার কাছে নিকোলাসের শরীরে থাকা ট্র্যাকারের কন্ট্রোল আছে। কিন্তু এবার নিকোলাসের কোনো লোকেশনে তারা জানতে পারছিল না, কারণ নিকোলাস অনেক আগে সেই ট্র্যাকারটি খুলে তার পুরনো লোকেশনে রেখে এসেছিল। এরপর ক্যাপ্টেন তার বোন এবং নিকোলাসের সাথে দেখা করতে তাদের লোকেশনে চলে আসে। তখন ইলিয়াস রকেট লঞ্চারের মাধ্যমে ক্যাপ্টেনের গাড়ি উড়িয়ে দেয়, যার ফলে ক্যাপ্টেন সেখানেই মারা যায়। তারপর ইলিয়াস তার দলবল মিলে নিকোলাস এবং ক্যাপ্টেনের বোনের উপর গুলি চালাতে শুরু করে। এই মুহূর্তে সেখানে FBI উপস্থিত হয়ে যায়। এরপর তারা ইলিয়াস এবং তার গ্রুপের সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু এই যুদ্ধে ইলিয়াসের দল FBI এর গ্রুপকে মেরে ফেলে। এই ফাঁকে নিকোলাস তার গার্লফ্রেন্ডকে নিয়ে সোজা মালয়েশিয়াতে চলে যায়, কারণ নিকোলাস দেখেছিল হ্যাকার গ্রুপ স্যাটেলাইটের মাধ্যমে মালয়েশিয়ার কিছু ছবি নিচ্ছে। এরপর আমরা দেখতে পারি নিকোলাস রীতিমতো সেই স্থানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে দেখতে পারে হ্যাকাররা যে জায়গায় ছবি তুলেছিল সেখানে একটি পারমাণবিক প্লান্ট আছে, আর এর সাথে সেখানে একটি মাইনিং কোম্পানিও কর্মরত ছিল। নিকোলাস এবার হ্যাকারের পুরো প্ল্যান বুঝে ফেলে। সে বুঝতে পারে হ্যাকাররা হংকং এর যে পাওয়ার প্ল্যান্টটি হ্যাক করেছিল সেটা আসলে একটি ডেমো হ্যাক ছিল। হ্যাকাররা আসলে ইনসিওর হচ্ছিল যে তারা কোনো পাওয়ার প্ল্যান্ট হ্যাক করলে তাদেরকে কেউ খুঁজে বের করতে পারে কিনা। তাই এবার
হ্যাকার গ্রুপ তাদের ফাইনাল হ্যাকিং চালাবে, আর যেটা কিনা মালয়েশিয়ার এই পাওয়ার প্ল্যান্টটিতে। তারপর তারা ওখানে ঠিক আগের মতো বিস্ফোরণ ঘটাবে, যার ফলে এখানকার ড্যামগুলো ধ্বংস হয়ে যাবে, আর এর মাধ্যমে মাইনিং কোম্পানিগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। এমনকি এখানকার শেয়ার মার্কেট আবার ডাউন হয়ে যাবে, যার ফলে তাদের কাছে থাকা টাকাগুলো দিয়ে তারা খুবই অল্প মূল্যে পুরো প্রজেক্ট কিনে নিবে, আর এর মাধ্যমে তারা অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। তো যাই হোক, এরপর তারা খুঁজ পায় হ্যাকার গ্রুপ ইন্দোনেশিয়ায় আছে। তার মানে তারা এখন ইন্দোনেশিয়া জাকার্তায় অবস্থান করছে, সেখানে তাদের মেইন সার্ভার আছে। কিন্তু এবার নিকোলাসের পক্ষে মেইন সার্ভার পর্যন্ত পৌঁছানো কোনোভাবে সহজ ছিল না, আর এই কাজকে সহজ করার জন্য নিকোলাস জাকার্তায় গিয়ে একটি মিথ্যা অ্যাক্সিডেন্টের নাটক সাজায়, যার ফলে সার্ভারে থাকা সকল সিকিউরিটি সেই অ্যাক্সিডেন্ট দেখতে যায়। আর এই ফাঁকে নিকোলাস সেই সার্ভার রুমে ঢুকে পড়ে, তারপর সে রীতিমতো সার্ভারের সিস্টেম অপারেট করে, যার ফলে হ্যাকারের সকল ডাটাই তার কাছে চলে আসে। সে ডাটা থেকে নিকোলাস জানতে পারে হ্যাকার গ্রুপ শেয়ার মার্কেট থেকে $73 মিলিয়ন চুরি করে এখানকার এক লোকাল ব্যাংকে রেখে দিয়েছে। এরপর নিকোলাসের প্ল্যান মোতাবেক ক্যাপ্টেনের বোন সেই ব্যাংকে কাস্টমার সেজে প্রবেশ করে। তারপর সে সেখানে থাকা এক স্টাফকে বলে, এই ব্যাংকে আমার একটি অ্যাকাউন্ট আছে, কিন্তু ওই অ্যাকাউন্টের ইনফরমেশন আছে আমার একটি পেন ড্রাইভে, কিন্তু এখন আমার পেন ড্রাইভ কোনোভাবেই কাজ করছে না। আপনাদের কম্পিউটারে যদি আমার পেন ড্রাইভ একটু চেক করতেন তাহলে খুব উপকার হতো। আর তখনই সেই ব্যাংকের কর্মী পেন ড্রাইভটি তার কম্পিউটারে প্রবেশ করায়, সাথে সাথে সেই ব্যাংকের সকল ডাটাই নিকোলাসের কাছে চলে যায়। ঠিক তখনই নিকোলাস হ্যাকারদের $73 মিলিয়ন সেই ব্যাংক থেকে সুইচ ব্যাংকে ট্রান্সফার করে দেয়। তারপর সেখানে এলিয়াসের জন্য একটি মেসেজ রেখে যায়, যদি তুমি তোমার টাকা ফিরে পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। একটু পরে এলিয়াস নিকোলাসকে ফোন করে বসে। নিকোলাস তখন তাকে বলে, আমি জানি তোমারও একজন বস আছে, তাকে বলে দিও সে যদি এই টাকা ফেরত পেতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে। তারপর এলিয়াস কোনো পথ না পেয়ে নিকোলাসের সাথে তার বসের যোগাযোগ করিয়ে দেয়। বস তখন নিকোলাসকে বলে, তুমি কি চাও? নিকোলাস তখন তাকে বলে, মালয়েশিয়াতে তোমরা যে প্রজেক্ট করতে যাচ্ছ সেখানে আমারও পার্সেন্টেজ চাই। বস তখন নিকোলাসের কথায় রাজি হয়ে যায়, তবে শর্ত দেয় তার সাথে দেখা করতে হবে। নিকোলাস এবার তার কথায় রাজি হয়ে যায়, তবে এই ব্যাপারে নিকোলাস আগে থেকে জানতো এলিয়াসের বস তাকে কোনোভাবে অংশীদারিত্ব দেবে না, বরং নিকোলাসকে সেখানে ডেকে মেরে ফেলার চেষ্টা করবে। তাই নিকোলাস আগে পুরো প্রিপারেশন নিয়ে এলিয়াসের বসের সাথে দেখা করতে চায়। সেখানে যাওয়ার পর এলিয়াস নিকোলাসকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর এই সে এলিয়াস যে ক্যাপ্টেনকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল। এই সময় নিজের গার্লফ্রেন্ডের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে নিকোলাস এলিয়াসকে মেরে ফেলে। ঠিক তখনই তার সামনে ব্ল্যাক হ্যাট চলে আসে, যে ছিল এই পুরো মাস্টার মাইন্ডের জনক। ব্ল্যাক হ্যাট এবার নিকোলাসকে মারতে মারতে পুরো আধমরা করে দেয়, কিন্তু সাহসী নিকোলাস আবার ঘুরে দাঁড়ায়, এমনকি একটি ছুরি দিয়ে ব্ল্যাক হ্যাটকে মেরে ফেলে। এরপরে আমরা দেখতে পারি নিকোলাস ক্যাপ্টেনের বোনের কাছে যায়, আর সেখানেই তার ট্রিটমেন্ট শুরু হয়। এবার পুলিশও তাদেরকে মুক্ত করে দেয়, তবে হ্যাকারদের $73 মিলিয়ন নিকোলাসের অ্যাকাউন্টে থেকে যায়, যা দিয়ে কিনা তারা দুজন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই মাস্টারমাইন্ড হ্যাকিং মুভিটি সমাপ্তি হয়। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।